একজন মা তার সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে হাসছেন, আর ঠিক সেই মুহূর্তে কেউ একজন সেই সন্তানকে চুপিসারে বদলে নিচ্ছে অন্য একটি শিশুর সঙ্গে। নিজের সন্তানকে হারিয়ে অন্য কারো সন্তানকে বুকে আগলে রাখা একজন মায়ের বেদনা, আর এই ভয়ঙ্কর চক্রে পেছনে লুকিয়ে আছে এমন এক মুখ যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকে যে মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি তার নাম হচ্ছে ডিএনএ। চলুন তাহলে গল্প শুরু করা যাক। শুরুতেই দেখা যাচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিলেন। তখন বাইরে ঝুম বৃষ্টি, আর তিনি ঘুমের ঘরে গাড়ি চালাচ্ছেন। হঠাৎ অসাবধানতার কারণে সামনে থাকা একটি গাড়ির সাথে ধাক্কা দেন এবং এক দম্পতিকে দেখে তিনি ভয়ে দ্রুত অ্যাম্বুলেন্সকে ডাকেন। অ্যাম্বুলেন্সের চালক তাকে চিনে ফেলেন এবং বলেন, চিন্তা করবেন না স্যার, আমি দেখছি। এরপর দম্পতিকে তোলা হয় গাড়িতে। হঠাৎ করে ওই মুহূর্তে একটা শিশুর কান্নার শব্দ শোনা যায়। সৌভাগ্যবশত শিশুটি একটি বিছানার মতো জায়গায় পড়ে যাওয়ায় তার কোনো কিছুই হয়নি। হাসপাতালে পৌঁছালে জানা যায় যে দম্পতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনা হওয়ায় সেখানে পুলিশ আসে, কিন্তু ড্রাইভার পুলিশকে বলে সে রাস্তায় এই দম্পতিকে পড়ে থাকতে দেখেছে, তাই সে হসপিটালে নিয়ে এসেছে। আর এইভাবেই সেই ইঞ্জিনিয়ার বেঁচে যায়। একই সময় ওই হাসপাতালে এক মহিলার সন্তান প্রসব করে, কিন্তু নার্স জানায় যে শিশুটি মারা গিয়েছে, যদিও মা সুস্থ আছে। দীর্ঘ 10 বছর পর এই বাবা মা সন্তান পেলেও তাকে একবারের জন্য হারিয়ে ফেলেছে। তাকে হারিয়ে একবারে ভেঙে পড়েন। আর এদিকেই সবকিছু লক্ষ্য করছিলেন সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তখনই তার মাথায় এক চিন্তা আসে, রাস্তায় পাওয়া শিশুটিকে যদি এই দম্পতির হাতে তুলে দেওয়া যায়। তিনি প্রস্তাব দেন, আর নিঃসন্তান পিতা কিছুক্ষণ ভাবার পর রাজি হয়ে যান। আর এইভাবে সেই ইঞ্জিনিয়ার পুলিশ ঝামেলা থেকে বেঁচে যান, আর দৃশ্যটি এখানে কেটে যায়। এরপর শুরু হয় 20 বছর পরের বর্তমান সময়ে। আমরা দেখতে পাই সিনেমার নায়ক আনন্দকে। আসলে আনন্দ প্রেমে ব্যর্থ হওয়ার কারণে মদের প্রতি আসক্ত হয়ে পড়ে। আনন্দের পরিবার সবাই ভালো পজিশনে আছে। তার বাবা একজন প্রফেসর, আর 2 ভাই ভালো চাকরি করে। শুধু আনন্দই তার জীবনে কিছু করতে পারেনি। তাই আনন্দের পরিবারের লোকেরা সিদ্ধান্ত নেয় যে আনন্দের ছোট ভাই প্রকাশকে বিয়ে দেওয়ার। প্রকাশ ইতিমধ্যেই এক মেয়েকে ভালোবাসে এবং মেয়েটির কথা তার পরিবারকে জানায়। তার পরিবার জানিয়েছে যে পরদিন সে মেয়ের পরিবার আনন্দর বাড়িতে বিয়ের কথা বলতে আসে। কথাবার্তার মাঝে হঠাৎ মাতাল অবস্থায় আনন্দ সবার সামনে এসে অদ্ভুতভাবে বকবক করতে শুরু করে, এমনকি দাঁড়িয়ে সেখানে প্রস্রাব করে দেয় এবং সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে মেয়ের পরিবার আনন্দর বাবাকে বলে, আপনার ছোট ছেলে খুবই ভালো, আমরা সম্পর্কটা পছন্দ করেছি, কিন্তু তার আগে এই বড় ছেলেকে ঠিক করুন, আমরা অপেক্ষা করব। আনন্দের বাবা প্রচন্ড রেগে গিয়ে তাকে বকাঝকা করতে শুরু করে এবং এক পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর আনন্দ তার এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। আনন্দের বন্ধুরা তাকে বোঝাতে শুরু করে, তোর প্রেমিকা তো অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, সে এখন সুখে আছে, তুই ওকে ভুলে যা। কিন্তু আনন্দ বলে সে আমাকে ইচ্ছা করে ছাড়েনি, পারিবারিক চাপে সে বিয়ে করেছে, কিন্তু সে এই বিয়েতে সুখী ছিল না। অনেকদিন টর্চার সহ্য করার পর সে আত্মহত্যা করে। তখন আনন্দের বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে ওকে ভালো পথে আনতেই হবে, ওকে মদ ছাড়াতে হবে। তাই আনন্দকে রিহ্যাব সেন্টারে ভর্তি করানো হয়। শুরুতে নেশা ছাড়াটা খুবই কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে চিকিৎসা ও নিজের ইচ্ছা শক্তিতে আনন্দ নিজেকে সামলাতে শুরু করে। এরপর গল্পে আসে দিব্যা নামে একটি মেয়ে। এই মুহূর্তে তার বাড়িতে ছেলেপক্ষ মেয়ে দেখতে আসে। আসলে দিব্যা একটু বেশি ইনোসেন্ট বা ইম্যাচুর বলা চলে। সে কথা বলা শুরু করলে শিশুদের মতো বকবক করতেই থাকে, ফলে অনেকে তাকে পাগলও ভাবে। তাই দিব্যার মা তাকে বুঝিয়ে বলে, চুপচাপ কফি দিয়ে দাঁড়িয়ে থাকবি, কোনো কথা বলবি না। দিব্যাও ঠিক তাই করে। ছেলেপক্ষের লোকেরা কিছু তাকে প্রশ্ন করে, যার উত্তর মা দেন। কিন্তু একসময় দিব্যা হঠাৎ বলেই ফেলে, কে বলেছে আমি কথা বলতে পারি না? আমি ভালোই কথা বলতে পারি। আমার মা বলেছে কোনো কথা বলবি না, শুধু কফি দিয়ে চলে আসবি, এর জন্যই চুপ করে আছি। এরপর সে নন স্টপ বকবক শুরু করে দেয়। এইটা দেখে ছেলেপক্ষ বুঝে যায় যে মেয়ের মধ্যে আসলেই কোনো সমস্যা আছে এবং ছেলেপক্ষ চুপচাপ সেখান থেকেই চলে যায়। এরপর দিব্যার মা তাকে খুব বকাবকি করে ও মারধর করে, এভাবে চলতে থাকলে তোর কোনোদিনই বিয়ে হবে না।
একসময়ে আনন্দের পরিবার তার বিয়ের জন্য পাত্রী খুঁজছিল। এই সময়ে দিব্যার বিয়ের প্রস্তাব আনন্দের জন্য আসে। আনন্দের বাবা দিব্যার পরিবারকে সবকিছু খুলে বলে যে আমার ছেলে এক মেয়েকে ভালোবাসতো। ব্রেকআপ হওয়ার পর সে মদের নেশায় পড়ে, কিন্তু এখন সে ঠিক হয়ে গিয়েছে। তখন দিব্যার বাবা মাও চিন্তা করে আমাদের মেয়েই বা কতটুকু ঠিক আছে, তাই তারা সম্পর্কটা মেনে নেয়। শেষ পর্যন্ত দুজনের বিয়েও ঠিক হয় এবং বিয়ের দিনও চলে আসে। কিন্তু রিসিপশনের সময় দিব্যা অতিরিক্ত কথা বলতে থাকে আর কিছু অদ্ভুত আচরণ করতে দেখা যায়। এটা দেখেই আশেপাশের লোকজন ভাবতে শুরু করে মেয়েটা পাগল নাকি। এসব কথা শুনে আনন্দের বন্ধুদের সন্দেহ হয় যে এই মেয়েটার মধ্যে সমস্যা আছে। এরপর তার বন্ধুরা আনন্দের বাবার কাছে গিয়ে বলে আনন্দ এখন মদ ছেড়েছে, সে ভালো চাকরিও করছে, কিন্তু মেয়েটাকে তো ঠিক মনে হচ্ছে না। দয়া করে এই বিয়েটা বাতিল করে দিন, আনন্দ আরো ভালো মেয়ে পাবে। এই কথাগুলি তখন দিব্যার পরিবার শুনে ফেলে আর এরপরেই দুই পরিবারের মধ্যে ঝগড়া লেগে যায়। দিব্যার পরিবার বলে আমাদের মেয়ে যদি পাগল হয় তাহলে আপনার ছেলেকে খুব সাধু, তার গ্যারান্টি কি? এসব কথা শুনে দিব্যা ভীষণ কান্না করতে শুরু করে। সে মনে করে যে এই বিয়েটাও বোধহয় আর হবে না। তখন আনন্দ এগিয়ে এসে দিব্যার হাত ধরে বলে আমি এই মেয়েকে বিয়ে করব। আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ওর ভালোভাবে খেয়াল রাখবো। আমার বিশ্বাস দিব্যা আসার পর আমার জীবন আরো সুন্দর হয়ে যাবে। এইভাবেই আনন্দ দিব্যাকে বিয়ে করে। বিয়ের পর তাদের জীবন ধীরে ধীরে সুন্দর হতে থাকে। তারা একে অপরকে বুঝতে শিখে এবং আনন্দ দিব্যার খুবই যত্ন নেয়। কিছুদিন পর দিব্যা কনসিভ করে। আনন্দ নিজেই দিব্যাকে হাসপাতালে নিয়ে তার সকল চেক আপ করাতে থাকে। প্রেগনেন্সির খবর শুনে দুই পরিবারই খুবই খুশি হয়। এরপর আমরা এক বুড়ো মহিলাকে দেখতে পাই যার হাতে অনেকগুলো স্ন্যাক্স থাকে। সে একটি সরকারি হাসপাতালে আসে প্রেগনেন্ট মহিলাদের কাছে কিছু স্ন্যাক্স বিক্রি করে। কিন্তু হঠাৎ দেখা যায় যে সে এক নবজাতক শিশুকে চুরি করে তার স্ন্যাক্সের ব্যাগে ঢুকিয়ে তার উপর কিছু খাবার দিয়ে ঢেকে নিয়ে চলে যায়। কিছুদিন পর আমরা দেখতে পাই যে দিব্যার ডেলিভারির তারিখ এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিব্যা একটি ছেলে সন্তানের জন্ম দেয়। শিশুকে দেখে দিব্যা তার মুখে আনন্দের উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ে। একজন নার্স এসে শিশুটিকে আনন্দের পরিবারের সামনে নিয়ে আসে। সবাই খুবই খুশি হয়, বিশেষ করে আনন্দের বাবা, কারণ এখন আনন্দ পুরোপুরি সংসারী হয়ে উঠেছে। আনন্দের বাবা একজন জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে জানতে চান যে তার নাতির রাশিফল কেমন হবে। জ্যোতিষী তখন বলে আপনার নাতি খুব ভালো সময়ে জন্মগ্রহণ করেছে এবং ভবিষ্যতে বংশের নামও উজ্জ্বল করবে। এই কথা শুনে আনন্দের বাবা আরো খুশি হয়ে যায়। এরপর শিশুটিকে ইনকিউবেটরে নেওয়ার জন্য আবার নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় যে সেই বুড়ো মহিলাটি আবার ওই প্রাইভেট হাসপাতালে আসে ব্যাগ নিয়ে। কিছুক্ষণ পর নার্স দ্বিতীয়বারের মতো যখন শিশুটিকে তার মার কাছে নিয়ে যায় দুধ খাওয়ানোর জন্য, তখন দিব্যা বাচ্চাটার দিক তাকিয়ে চমকে যায়। সে বলতে থাকে এটা আমার সন্তান নয়। এই কথা শুনে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। তখন হাসপাতালে নার্স বলে এটা তো আপনারই সন্তান, কিন্তু দিব্যা জোর গলায় বলতে থাকে যে না, এটা আমার সন্তান নয়, এটা অন্য কারোর সন্তান। আমার সন্তান কোথায়? তখন ডাক্তার এসে দিব্যাকে জিজ্ঞেস করে তুমি কি করে বুঝলে এটা তোমার সন্তান নয়? এখানে তো সবকিছুই লেখা আছে, মায়ের নাম, জন্ম সময়, তারিখ। এরপর আনন্দ দিব্যাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে বলছো যে এটা আমাদের সন্তান নয়? কিন্তু দিব্যা বারবার জোর দিয়ে বলে যে যে বাচ্চাটা আমাকে প্রথমে দেখানো হয়েছিল এটা সেই বাচ্চা নয়। এরপর ডাক্তার আনন্দকে পাশে ডেকে নিয়ে বলে মহিলাদের অনেক সময় ডেলিভারির পর এরকম আচরণ হয়, খুব কম হলেও দেখা যায়। আচ্ছা দিব্যার কি আগে কোনো এরকম মানসিক সমস্যা ছিল? আনন্দ উত্তর দেয় যে হ্যাঁ, ও একটু বেশি বকবক করতো, তেমন ম্যাচিউর না। তখন ডাক্তার বলে হয়তো এই কারণেই সেই এমন করছে। আপনারা তাড়াতাড়ি বাড়ি নিয়ে যান, না হলে আমাদের হাসপাতালে বদনাম হতে পারে। কিন্তু এরপরে আনন্দর একটু সন্দেহ হয়। সে পুলিশে অভিযোগ করে। এক ইন্সপেক্টর হাসপাতালে এসে তদন্ত শুরু করে দেয়। সেখানকার ডাক্তার সিসিটিভি ফুটেজও দেখতে শুরু করে। কখন দিব্যার ডেলিভারি হয়, কখন শিশুটিকে নিয়ে ইনকিউবেটরে যায় এবং নির্ধারিত সময় পর আবার দিব্যার কাছে এনে বাচ্চাকে দুধ খাওয়ানো হচ্ছে, খুব পরিষ্কার ছিল। ইন্সপেক্টর আনন্দকে বলেন আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। সবই তো ঠিক আছে, আপনারা হয়তো একটু বেশি রিয়েক্ট করছেন। আপনি নিজেই আপনার স্ত্রীকে বোঝান। এই বলে আসে রিপোর্ট জমা দিয়ে চলে যায়। এরপর দিব্যাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। কিন্তু দিব্যা এখনো সে একই কথাই বলতে থাকে, এই বাচ্চা আমার নয়, আমার নিজের সন্তানকে আমার কাছে ফিরিয়ে আনো। তার এই দৃঢ় আত্মবিশ্বাস দেখে আনন্দ ভাবে এবার সে নিজেই এই কেসের জন্য তদন্ত করবে।
সে এক উকিলের সঙ্গে দেখা করে। যদি আমরা ডিএনএ টেস্টের জন্য কোর্টে যাই তাহলে কেমন হবে? উকিল বলে, কোর্টের মাধ্যমে গেলে অনেক বেশি লাগবে, কিন্তু তুমি প্রাইভেট ভাবে করো, আমি সাহায্য করব। পরে সেই রিপোর্ট কোর্টে জমা দিব। তাতেই কেসটা আরো শক্তিশালী হয়ে উঠবে। আনন্দ গোপনে শিশুটির কিছু চুল সংগ্রহ করে এবং নিজেরটাও নেয় এবং একটি ল্যাবে ডিএনএ পরীক্ষার জন্য পাঠায় এবং শীঘ্রই রিপোর্টটি চলে আসে এবং জানা যায় যে বাচ্চাটি সত্যিই আনন্দের নয়। দিব্যা ঠিকই বলছিল। তাহলে তাদের আসল সন্তান কোথায়? আনন্দ সেই রিপোর্ট নিয়ে ইন্সপেক্টরের কাছে গিয়ে অনুরোধ করে যেন তদন্ত আবার শুরু হয়। ইন্সপেক্টর এই কেসের জন্য এক কনস্টেবল নিয়োগ করে যে কিছুদিন পর রিটায়ার্ড হয়ে যাবে। কনস্টেবল ও আনন্দ একত্রে আরো কিছু প্রমাণ সংগ্রহ করে এবং উকিলের মাধ্যমে কোর্টের উপস্থাপনা করে। কোর্ট নির্দেশ দেয় যে যদি এই বাচ্চা আনন্দ ও দিব্যার না হয় তাহলে তাদের সন্তান কোথায়? ওদের সন্তানকে খুঁজে বের করুন এবং যতদিন না পর্যন্ত ওদের সন্তান ফিরে আসে ততদিন দিব্যার কাছে যে শিশুটি আছে তার সঠিক যত্ন নিতে হবে এবং সেই শিশুটির প্রকৃত বাবা মাকেও খুঁজে বের করতে হবে। এই নির্দেশ অনুযায়ী কনস্টেবল ও আনন্দ একসাথে তদন্ত শুরু করে। কনস্টেবল আনন্দকে বিশেষভাবে সাহায্য করতে থাকে কারণ তার নিজের ছেলেও ছোটবেলায় মারা গিয়েছিল। তদন্ত চলাকালে কনস্টেবল আনন্দকে এক অফিসে নিয়ে যায়। অফিসের এক ব্যক্তি বলে, আসলে কিছু চক্র আছে যারা সদ্যজাত শিশুদেরকে চুরি করে। যদি মেয়ে হয় তাহলে বিদেশি বিক্রি করে দেয়, আর যদি ছেলে হয় তাহলে বলি দেয়। এই কথা শুনে আনন্দ খুবই আতঙ্ক হয়ে পড়ে। আমার ছেলেকে কি সত্যি বলি দেওয়া হয়েছে? 4 দিন কেটে গেল, এখনো শিশুটি নিখোঁজ। কনস্টেবল তাকে সান্ত্বনা দেয়, চিন্তা করো না, তোমার সন্তানের কিছুই হবে না। এ সময় কনস্টেবলকে এক ইনফর্মার ফোন করে জানায় যে স্যার, আজ রাতেই এক মহল্লায় এক শিশুকে বলি দেওয়া হবে। কনস্টেবল ও আনন্দ এই কথা শোনার সাথে সাথেই তারা ওই লোকেশন খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর আনন্দ সেই জায়গাটি পেয়ে যায়। সেখানে কিছু লোক একটি শিশুকে বলি দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল। সেখানে ছিল কিছু গুন্ডা। আনন্দ দারুণভাবে লড়াই করতে থাকে। সেই শিশুটিকে উদ্ধার করার পর কনস্টেবল তাকে জিজ্ঞেস করে, এটাই কি তোমার সন্তান? আনন্দ বলে, আমি জানি না স্যার, দিব্যাকে জিজ্ঞেস করতে হবে। এরপর শিশুটিকে দিব্যার কাছে নিয়ে যাওয়া হয়। দিব্যা বলে, না, এটাও আমার বাচ্চা নয়। এরপর দিব্যা বলে, স্যার, এখন যে শিশুটি আমার কাছে আছে তার বাবা মা নিশ্চয়ই আমার মতো কষ্ট পাচ্ছে। এরপর কনস্টেবল ও আনন্দ সেই শিশুটির প্রকৃত বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই তদন্ত চলাকালীন একদিন আনন্দ এক জায়গায় বসেছিল। হঠাৎ করে সে বৃদ্ধা মহিলা যার হাতে ছিল ওই স্ন্যাক্সের ব্যাগ, ওই বৃদ্ধা মহিলাটি আনন্দের পাশে বসেই পানি খাচ্ছিল। কিন্তু তখন দেখানো হয় যে তার ব্যাগের ভিতরে একটি নবজাতক শিশু রয়েছে যেটি কিছুক্ষণ আগে সে চুরি করে এনেছে। আনন্দ সেই বৃদ্ধার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ সেই ব্যাগ থেকে একটি ছোট হাত বেরিয়ে আসে। আনন্দ তখন তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে অটোতে উঠে পালিয়ে যায়। আনন্দের কাছে বাইক থাকায় সে নিজের বাইক নিয়ে ওই বৃদ্ধ মহিলাকে ফলো করতে শুরু করে। বুড়ো মহিলাটি সেই শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে অন্য কাউকে দিয়ে দেয়। এবার সেই ব্যক্তিকেও সে ফলো করতে শুরু করে এবং মাঝপথে কনস্টেবলকে ফোন করে সবকিছু জানায়। স্যার, আমি এক বৃদ্ধার ব্যাগে একটা বাচ্চা দেখেছি, আর এখন একজন লোক এসে সে বাচ্চাটিকে নিয়ে কোথাও চলে যাচ্ছে। কনস্টেবল বলে, আনন্দ, তাড়াহুড়া করো না, আমি ব্যাকআপ নিয়ে তোমার দিকে আসছি, তুমি লোকেশন পাঠাও। লোকটি বাচ্চাটি নিয়ে এক নির্মাণাধীন ভবনের কাছে যায় আর আনন্দ লুকিয়ে লুকিয়ে তাকে অনুসরণ করতে থাকে। আনন্দ ঠিক যখন শিশুটিকে নিয়ে চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই একজন গুন্ডা আনন্দকে দেখে ফেলে। এই সময় পুলিশও এসে উপস্থিত হয় এবং সবাইকে গ্রেফতার করা শুরু হয়। এক গুন্ডা বলে, সেই বুড়ো মহিলা সরকারি হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করে আমাদেরকে দিয়ে দেয়, আমি সেটা আরেকজনকে দিয়ে দেই। কিছুক্ষণ পর সেখানে একটি গাড়ি আসে, তা দেখে পুলিশ এবং আনন্দ সবাই লুকিয়ে থাকে। সেই গ্যাংয়ের একজনকে বাচ্চা দিয়ে গাড়ির কাছে পাঠানো হয়। ঠিক তখনই ওখানকার একটা গুন্ডা চিৎকার করে বলে, ভাই, বের হয়ে না, পালিয়ে যাও। আর সঙ্গে সঙ্গে গাড়িটি ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু আনন্দ দ্রুত গিয়ে মেন গেটটি বন্ধ করে দেয়। গাড়ির ভিতরে থাকা ব্যক্তির নাম ছিল মূর্তি। পুলিশ মূর্তিকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায় যে মূর্তির একটি এজেন্সি আছে যেখান থেকে সে বিভিন্ন হাসপাতালের নার্স এবং সিকিউরিটি গার্ড সরবরাহ করে। মূর্তি বলে, স্যার, যখন আমার টাকার দরকার হয় তখন আমি আমার লোক দিয়ে একটা শিশু চুরি করাই, কিন্তু আসলে আমি অন্যের কথায় কাজ করি। আমার উপরে রাজেন্দ্র নামে একজন আছে, তার একটা বিশাল এজেন্সি আছে
যার মাধ্যমে বড় বড় হাসপাতালে নার্স ও সিকিউরিটি গার্ডও পাঠানো হয়। সে আমাকে বলে দেয় কোথা থেকে বাচ্চা চুরি করতে হবে, যার ফলে আমি টাকা পাই। আমি ওই নেটওয়ার্ক সম্পর্কে আর কিছুই জানি না। তখন পুলিশ ও আনন্দ রাজেন্দ্র সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। রাজেন্দ্রেরও বড় একটি এজেন্সি ছিল। সে বড় বড় হাসপাতালে লোক সরবরাহ করত এবং সে ছিল একজন গ্যাংস্টার। একদিন যখন আনন্দ ও কনস্টেবল রাজেন্দ্র রায়ের কাছে যাচ্ছিল, তখন রাজেন্দ্র একটি বারে ছিল। হঠাৎ কিছু গুন্ডা এসে তার উপর হামলা চালায়। ঠিক তখনই আনন্দ এসে রাজেন্দ্রের জীবন বাঁচায়। কিন্তু সেই সময় গুন্ডারা আনন্দকে জোর করে প্রচুর মদ খাইয়ে দেয়। যখন আনন্দের জ্ঞান ফিরে, তখন সে দেখে যে রাজেন্দ্রকে মেরে ফেলা হয়েছে। আনন্দ হতাশ হয়ে পড়ে। এখন সে কিভাবে তার সন্তানের খোঁজ পাবে? পরদিন আনন্দ কনস্টেবল রাজেন্দ্রের ফিউনারেলে যায়। তারা জানতে পারে যে রাজেন্দ্রের দুইটি স্ত্রী ছিল। তারা জিজ্ঞাসা করে রাজেন্দ্রের কোনো শত্রু ছিল কিনা। এই সময় বরদারাজন নামের একজন ধনী ব্যক্তি রাজেন্দ্রের ফিউনারেলে আসে। তার অনেক কোম্পানি রয়েছে এবং সে খুব প্রভাবশালী। আনন্দ ভাবতে থাকে যে এত বড় লোক কেন একটি গুন্ডার ফিউনারেলে আসে? তাদের মধ্যে সম্পর্কই বা কি থাকতে পারে? এরপর যে শিশুটি এতদিন দিব্যার কাছে ছিল, তার আসল বাবা মার খোঁজ পাওয়া যায়। আনন্দ ও দিব্যা সেই শিশুটিকে তাদের কাছে নিয়ে যায়। শিশুটিকে দেখে সে দরিদ্র পরিবার অনেক খুশি হয়ে যায় এবং বারবার ধন্যবাদ জানায় দিব্যাকে, কারণ সে তার নিজের সন্তান না হয়েও শিশুটিকে মায়ের মতো লালন করেছে। এরপর কনস্টেবল আনন্দকে বলে, আমি গাজা নামে একজন গুন্ডাকে চিনি। যদি তার কাছে যাই তাহলে হয়তো কিছু সাহায্য মিলতে পারে। তখন তারা দুজন গাজার কাছে যায়। সেই সময়ে আনন্দে খেয়াল করে যে গাজার এক সহযোগিতার হাতে ট্যাটু ছিল, যে একই ট্যাটু সে আগেও দেখেছে সেই ব্যক্তির হাতে যে রাজেন্দ্রনাকে হত্যা করেছিল। আনন্দ বুঝে ফেলে যে রাজেন্দ্র হত্যাকারী এই জ্ঞানী। শুরু হয় ফাইট। এক পর্যায়ে এসে গাজার গলায় ছুরি ধরে এবং জানতে চায় যে কেন তারা রাজেন্দ্রকে খুন করেছিল। তখন গাজা এক চমক দেওয়ার মতো তথ্য দেয়। এই খুনের জন্য তাদের সুপারিশ দেওয়া হয়েছিল, আর সেই সুপারিশ আর কেউ নয়, সে বড় ব্যবসায়ী বরদারাজন দিয়েছিল, যে সেদিন রাজেন্দ্রনের ফিউনারেল এসেছিল। এরপর দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন বরদারাজন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। একদিন সরকার থেকে নির্দেশ আসে যে সব হাসপাতালের তথ্য ডিজিটাল করতে হবে। তখন অনেক হাসপাতাল ভার্দার কাছে এসে অনুরোধ করে যেন তাদের ইনফরমেশনও ডিজিটাল করে দেওয়া হয়। এই কাজ করতে গিয়ে ভার্দা হাসপাতালের সকল ধরনের গোপন তথ্য জানতে পারে। হাসপাতালে কয়জন স্টাফ কাজ করছে, কোন দিন কোন শিশু জন্ম নিয়েছে। একদিন তার গাড়ির সাথে একটি অ্যাক্সিডেন্ট হয় এবং এক দম্পতি মারা যায়, কিন্তু শিশুটি বেঁচে যায়। বন্ধুরা, এইটাই সেই ঘটনা যেটা আমরা ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম। সেদিনই আবার এক দম্পতির সদ্যজাত সন্তান জন্ম নেওয়ার পরই মারা যায় এবং সেই দম্পতি ভেঙে পড়ে এবং কান্নাকাটি করতে থাকে এবং ভার্দা সেই শিশুটিকে এনে তাদের কাছে তুলে দেয়। এই বাচ্চাটিকে পেয়ে সেই সন্তানহীন দম্পতি খুবই খুশি হয়ে যায় এবং ভার্দাকে 50 ভরি স্বর্ণ উপহার দেয়। রাজেন্দ্রন এই স্বর্ণ ভাগাভাগি করে নেয়। এর কিছুদিন পরই সেই দম্পতি আবার ভার্দার কাছে এসে অনুরোধ করে যে আরেকটি দম্পতি আছে যারা সন্তানের আশায় আছে, আপনি কি তাদের জন্য এমন একটা ব্যবস্থা করে দিতে পারবেন? তারা আপনাকে 5 লাখ টাকা দিতে রাজি। এই অফার শুনে ভার্দা হতবাক হয়ে যায়। যেখানে সে পুরো মাস কাজ করে কিছু টাকা স্যালারি পায়, সেখানে একটি শিশুর বিনিময়ে লাখ লাখ টাকা আয় হচ্ছে। এই লোক থেকে ভার্দারাজন রাজেন্দ্রনের সহযোগিতায় শিশু চুরির ব্যবসা শুরু করে। যেহেতু ভার্দার কাছে অনেক হাসপাতালে ডেটা ছিল, সে জানতো কোন সময় কে জন্ম নিচ্ছে, তাদের বাবা মা ধনী না গরিব, তারা সন্তান লালন পালন করতে পারবে কিনা। এইভাবে ধীরে ধীরে ভার্দার ব্যবসা বড় হতে থাকে। পরে সে মূর্তিকে নিজের সঙ্গে নেয়। মূর্তি ছিল সেই এজেন্সির মালিক, যারা হাসপাতালগুলোতে নার্স এবং সিকিউরিটি গার্ড সরবরাহ করত। সাধারণত ভার্দা যেসব সন্তানকে তুলে দিত সেগুলো এমন বাবা মার জন্য হতো যারা নিঃসন্তান। তবে আনন্দের মনে একটা প্রশ্ন থেকে যায়, তার শিশুকে চুরি করে নিয়ে গিয়ে অন্য আরেকটি শিশু রেখে দেওয়া হয়েছিল কেন? এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কাহিনী রয়েছে। এরপর জানা যায় যে একদিন এনআরআই দম্পতি ভার্দার কাছে আসে। তারা একটি ছেলে শিশু চায়, তাও একটি নির্দিষ্ট রাশির। তারা ভার্দাকে 2 কোটি টাকার অফার দেয়। এরপর তার সার্ভার ঘেটে এমন 10টি দম্পতিকে শনাক্ত করে যাদের সন্তান হবার সম্ভাবনা আছে। তাদের সে নিয়মিত পর্যবেক্ষণ করতে থাকে। এর
মধ্যেই আনন্দ এবং দিব্যাও ছিল। শেষ পর্যন্ত ভার্দার লিস্টে 3টি দম্পত্য থেকে যায়, যার মধ্যে 2জন মেয়ে শিশু জন্ম দেয় এবং দিব্যা ছেলে সন্তান জন্ম দেয়। তাই ভার্দা ঠিক করে যে দিব্যা ও আনন্দের ছেলে শিশুটিকে তুলে নিতে। সে এই দায়িত্ব দেয় মূর্তিকে, যে হাসপাতালগুলোতে সিকিউরিটি সাপ্লাই দেয়। মূর্তির সঙ্গে ছিল 2 যমজ নার্স। তাদের দিয়ে পুরো বাচ্চা বদলের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। মূর্তির পরিকল্পনায় যমজ নার্সদের একজন দিব্যা বাচ্চাকে ইনকিউবেটরের রুমে নিয়ে যাবে, যেখানে তার যমজ বোন অপেক্ষা করছিল একটি বাচ্চাকে, যেটিকে ওই বৃদ্ধ মহিলা আগেই নিয়ে এসেছিল। সেই শিশুটিকে যমজ বোনের হাতে দিয়ে দেয়, আর সেটাই দিব্যার হাতে তুলে দেয়। আর দিব্যার শিশুটিকে এনআরআই দম্পতির কাছে দিয়ে দেওয়া হয়, যারা এই বাচ্চাকে পেয়ে খুব খুশি হয়। সব কিছু এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কেউ কিছুই বুঝতে পারেনি। কিন্তু যখনই দিব্যার কাছে যে বদলে দেওয়া শিশুটিকে দেওয়া হয়, তখনই পুরো পরিকল্পনা ভেস্তে যেতে শুরু করে। আর তখনই ভার্দা জানতে পারে যে পুলিশ এই ব্যাপারেই তদন্ত করছে। সে বুঝতে পারে পুলিশ রাজেন্দ্রর কাছে পৌঁছায়, তাই আগেই রাজেন্দ্রকে খুন করিয়ে ফেলে। বর্তমান সময়ে আমরা দেখি এনআরআই দম্পতি আবার ব্রাদার কাছে ফোন করে বলে, আমাদের মতো আরো এক দম্পতির জন্য আপনি আরো একটি শিশু জোগাড় করে দিন। ভার্দা তাদেরকে একটি মন্দিরের কাছে দেখা করতে বলে। ওই জায়গাটা হলে তাদের নিয়মিত মিটিং স্পট। সেদিন দিব্যাও মন্দিরে আসে, সন্তানকে যেন ফিরে পায় এই প্রার্থনা করতে। কিছুক্ষণ পর সেই এনআরআই দম্পতি দিব্যা আর শিশুটিকে নিয়ে মন্দিরে আসে। ভগবানের দর্শনের সময় যখন বাচ্চাটি কাঁদতে থাকে, তখন দিব্যার কাছে দাঁড়িয়ে থাকে। দম্পতিকে দিব্যা বলে, আমাকে দিন, আমি ওকে শান্ত করছি, আপনারা ভগবানের দর্শন করে নিন। তখন তারা দিয়ে দেয়। দিব্যার কোলে যেতে শিশুটির কাদাও থেমে যায়। এই দৃশ্য দেখে ভার্দা তখন মন্দিরের কাছে এসে পৌঁছিয়েছে। দিব্যার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে যে শিশুটিকে তারাই চুরি করেছিল। আজ সেইটাই দিব্যার কোলে ফিরে এসেছে। দিব্যার মনেও তখন সন্দেহ জাগে, আর সে তখন শিশুটিকে গভীরভাবে দেখছিল। যখনই কিছু বলার জন্য সে মুখ খুলতে যাচ্ছিল, তখনই ভার্দা এসে সেই শিশুটিকে নিয়ে আবার সেই দম্পতির হাতে তুলে দেয় আর বলে, আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান। এরপর দিব্যা সেই দম্পতির পেছনে দৌড়াতে শুরু করে। আর এমন সময়ও আনন্দ মন্দিরের কাছে এসে পৌঁছায় এবং দিব্যা তাকে সব কিছু খুলে বলতে শুরু করে। এরপর যখন আনন্দ সেই শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে যায়, তখনই ভার্দার লোকজন আনন্দের উপর আক্রমণ চালায়। আর তখনই আমরা দেখতে পাই যে সে লড়াইয়ের সময় এক ব্যক্তি ছুরি নিয়ে আনন্দের দিকে এগিয়ে আসে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, সে আনন্দকে কিছুই করে না, বরং ভার্দাকে ছুরি মেরে খুন করে দেয়। কারণ এই ব্যক্তি আর কেউ নয়, রাজেন্দ্রনের ছেলে। মানে সে আগে জেনে গিয়েছিল যে তার বাবার খুনি এই ভার্দাই। আর এইভাবে অবশেষে দিব্যার সন্তান ফিরে আসে তার মায়ের কোলে। আর এইখানে সিনেমাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লাগলো এই দুর্দান্ত মুভির গল্পটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না। এবং আমার ভিডিওর এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো মুভির গল্প নিয়ে।